আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানাও। আমার কথা কি শোনা যাচ্ছে প্রপারলি? আর বোর্ড দেখতে পাচ্ছ একটু জানাও। আমি ক্লাসে শুরু করে দিব, অলরেডি 4:04 বেজে গেছে। আমার কথা কি শোনা যাচ্ছে প্রপারলি? আর বোর্ড দেখতে পাচ্ছ একটু জানাও। আমি ক্লাসে শুরু করে দিব অলরেডি। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আমরা আজকে রাসায়নিক পরিবর্তনের পার্ট 2 দেখব। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল পার্ট কিছু এমসিকিউতে হয়, আমরা ওই ম্যাথমেটিক্যাল পার্টগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সব কিছু ঠিক আছে। তাহলে আমরা শুরু করতে পারি, একটা একটা করে আমরা শুরু করে দিই। প্রথমে বোর্ডে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে আজকে যে কোশ্চেনগুলো দেখাবো, এই কোশ্চেনগুলো এইচএসসিতেও আসে এবং এডমিশনে আসে। আমি দুইটাকে মার্চ করে এই কোশ্চেনগুলো বাছাই করছি। কেমন? তো তোমরা একটু কঠিন টাইপ কোশ্চেন দেখবা, যেগুলো এইচএসসিতেও আসে। সহজগুলো সবাই পারি, তাই না? সেই জন্য একটু এগুলো নেওয়া হয়েছে আর কি। কঠিন না, খুবই সহজ। জাস্ট একটু ক্লাসে থাকো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বিক্রিয়ার হার রিলেটেড কথাবার্তা আসছে। তাহলে প্রথমে আমি কি বলতো, এই বিক্রিয়ার হার জিনিসটা কি সেটা আগে বুঝে নেই, তারপর এই কনসেপ্টটাতে আসি। হ্যাঁ, বিক্রিয়ার হার এটা সবারই জানা থাকা উচিত, কিন্তু কারোর ঝামেলা থাকতে পারে। রিঅ্যাকশন রেট, তাই না? বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হার নিয়ে অনেকের একটু কনফিউশন থাকতে পারে, কিন্তু এখান থেকে একটা এমসিকিউ পাবা। হ্যাঁ, এইচএসসি বলো আর এডমিশনে বলো। সো এখন তোমরা যে ফেজে আসো, তোমাদের মানে কি বলা হচ্ছে যে কম পাবা, এডমিশনের টাইম কম পাবা, তাই না? সো এখন থেকে একটু অ্যাডভান্স পড়াশোনা করা উচিত, আই থিঙ্ক। আচ্ছা, বিক্রিয়ার হার জিনিসটা কি? হার হার শব্দ কি বলো? হার মানে কি? একক সময়ে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় কি? বিক্রিয়ার হার। মানে কি বললাম? মানে 1 ইউনিট অফ টাইমের মধ্যে তুমি যতটুকু চেঞ্জ করতেছো, যে কোনো কিছুর চেঞ্জ হইতে পারে। আমরা যদি স্মরণের হার বলি, সেটাকে কি বলি? ব্যাগ। যদি ব্যাগের হারকে বলি ত্বরণ, তাই না? একইভাবে বিক্রিয়ার হার জিনিসটা কি? বিক্রিয়ার হার কি চেঞ্জ হয় বলো তো? টাইমের সাথে সাথে বিক্রিয়ক চেঞ্জ হয় এবং উৎপাদ চেঞ্জ হয়, তাই না? ধরো একটা বিক্রিয়া এটা এ প্লাস বি, বিক্রিয়া করে কি তৈরি করতেছে? আমার সি তৈরি করতেছে। তাহলে ইনিশিয়ালি মানে একদম প্রারম্ভিক অবস্থায় এটা কি থাকবে বলো তো? আচ্ছা, এটা এরকম না দিয়া এ থেকে বি তৈরি হচ্ছে, এটা দেখে প্রথমে একটা ইজি দিয়ে দেখি আমরা। প্রারম্ভিক অবস্থায় ধরো এটা কত আছে? 100%। একদম ইনিশিয়ালি বিক্রিয়ক কত থাকবে? 100%। উৎপাদ কে থাকবে? যখন সময় টি, যখন টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড, তখন কি কোনো উৎপাদ থাকবে না? বিক্রিয়াটা শুরুই হয় নাই, তাই না? ক্রমান্বয়ে যত সময় যাবে, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইতে থাকবে। এটা তো বুঝছি আমরা। তাহলে দেখো, ধরলাম টি ইজ ইকুয়ালস টু যখন 5 সেকেন্ড, তখন এখানে ধরো 80 হয়ে গেছে, 20 কমে গেছে, আর এখানে 20 তৈরি হয়েছে, তাই না? তাহলে একটা জিনিস কি খেয়াল করছো তুমি? যত সময় যাবে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইতে থাকবে। তাহলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা কতটুকু হ্রাস পাচ্ছে, এগুলো আমরা একক সময় যদি কনসিডার করি, সেটাকে হার বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি? এটা সাপেক্ষে কি বলতে পারি বলো তো? এটার সাপেক্ষে বলতে পারি 5 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন কত বলো তো? 5 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন কত? 100 ছিল, 80 হয়ে গেছে, মানে কত? 20, তাই তো? 20। আর আমরা বিক্রিয়ার হার কি জানি? একক সময় কতটুকু চেঞ্জ হবে, মানে মানে এটা 5 সেকেন্ড। তাহলে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন কত হবে বলো তো? 20/5। এটাই আমার কি? বিক্রিয়ার হার। এটাই আমার কি? বিক্রিয়ার হার বা আর। বুঝাইতে পারলাম? আশা করি বুঝছেন। এখন সময়ের সাথে সাথে বিক্রিয়ক কি হয়? চেঞ্জ হয়, কমে যায়। সেই জন্য বিক্রিয়ক যখন আমরা বিক্রিয়ক হিসেবে কনসিডার করবো, তার আগে নেগেটিভ সাইন দিতে হবে। বুঝাইতে পারলাম? তো একই জিনিসকে আমি উৎপাদ নিয়ে করতে পারতাম না? হ্যাঁ, করতে পারতাম। কিভাবে দেখো তো ভাইয়া? একই জিনিস যদি উৎপাদ নিয়ে করি, তাহলে কি বলবো? 5 সেকেন্ডে উৎপাদ চেঞ্জ হয়েছে কত? 0 ছিল, 20 হয়েছে, মানে কি? 20। তো একক সময় কতটুকু চেঞ্জ হচ্ছে? 20/5। এই সেম জিনিস, দেখছো দুটো কি সেম না?
জাস্ট এখানে পজিটিভ হবে, উৎপাদ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় সেজন্য পজিটিভ দিতে হয়, বিক্রিয়ক সময়ের সাথে সাথে হ্রাস পায় সেজন্য নেগেটিভ সাইন দিতে হয়। এইটুকু কি বুঝছেন আপনারা? যারা যারা সালাম দিচ্ছেন সকলের সালামের জবাব নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা করি কেমন? তাহলে আশা করি বিক্রিয়ার হার জিনিসটা বুঝছো, মানে একক সময় 1 ইউনিট অফ টাইমের মধ্যে কতটুকু কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, হইতে পারে বিক্রিয়ক, হইতে পারে উৎপাদ। যদি বিক্রিয়ক হয় আমরা নেগেটিভ সাইন দেবো, উৎপাদ হোক পজিটিভ সাইন দেবো। এই হচ্ছে আমার ওভারঅল কথাবার্তা। আচ্ছা, এটা তো বোঝা গেল। এখন আসো আরেকটু জিনিসে আসো, দেখো ধরো আমি একটা বিক্রিয়া এরকম দিলাম, এ অফ এ প্লাস বি অফ বি, এটা রিঅ্যাকশন প্রসিড হয়ে কি তৈরি করে বলো তো? সি অফ সি প্লাস ডি অফ ডি। তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি হবে? বিক্রিয়ার হার সমীকরণটা কি হবে সেটা যদি আমরা একটু বের করতে চাই, তাহলে আমরা বিক্রিয়ার হারকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি। আর ইজ ইকুয়াল টু কী হবে বলো তো? বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই ঘনমাত্রা চেঞ্জ হইতে কতটুকু সময় লাগছে সেটা। তাহলে ঘনমাত্রার পরিবর্তনকে ধরলাম ডেল এ ডিভাইডেড বাই ডেল টি, কতটুকু সময় লাগছে, বুঝাইতে পারলাম? একইভাবে এটা কি হবে বলো তো ভাইয়া? ডেল বি ডিভাইডেড বাই ডেল টি, টি হচ্ছে কতটুকু সময়। উৎপাদের ক্ষেত্রে কি হবে? ডেল সি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু কী হবে? ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। শেষ। বা ডি, ডি দিয়ে কি বোঝাচ্ছে? ঘনমাত্রার চেঞ্জ। তোমরা তো আশা করি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছো, এই ডি দিয়ে কি বোঝায়? মানে ক্ষুদ্র চেঞ্জ বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, গেল এটা। এখন আমরা কি বলছিলাম? উৎপাদের আগে কি দিতে হবে? পজিটিভ সাইন। বিক্রিয়কের আগে কি দিতে হবে? নেগেটিভ সাইন। কারণ কি? বিক্রিয়ক ক্রমান্বয়ে কি হইতে থাকে? কমতে থাকে। উৎপাদ হচ্ছে প্রতিনিয়ত বাড়তে থাকে, সেই জন্য নেগেটিভ পজিটিভ সাইন দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু ভাই এই সহগ কী হবে? সহগগুলো ভাগ হয়ে যাবে। আমি কোনো পেঁচাইছি না, শুধু একটা কথা মনে রাখবে, এটা মানে এক্সপ্লেনেশন আছে, প্রপার থিওরি, ওটা এত যাওয়াই লাগবে না। এখন তোমরা মনে রাখবা সহগ ভাগ হয়ে যাবে। এখানে এর সহগ তাহলে 1/a হয়ে যাবে, 1/b হয়ে যাবে, 1/c হয়ে যাবে, 1/d হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ হচ্ছে এটা। এই বিক্রিয়ার জন্য আমার হার সমীকরণ হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? একটু জানাবেন কষ্ট করে এটা বুঝছেন কিনা। হ্যাঁ, যদি বুঝে থাকেন তাহলে আশা করি এখন আমরা কোশ্চেন যাই দেই না কেন এই রিলেটেড আপনি পারবেন। তাহলে চলেন আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমার বিক্রিয়াটা হচ্ছে এটা, হাইড্রোজেন প্লাস হচ্ছে নাইট্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে বলো তো ভাই? অ্যামোনিয়া, তাই তো? অ্যামোনিয়া ফর্ম করলো। ওকে, তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি হবে বলো তো? ঘনমাত্রা হবে ডি অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এখানে সহগ কত ছিল? এই দুইটা কি বিক্রিয়ক? বিক্রিয়কের আগে কি সাইন দিতে হবে? নেগেটিভ সাইন দিয়ে দিলাম। উৎপাদের আগে পজিটিভ সাইন। সহগগুলো ভাগ হয়ে যাবে। এটা সহগ 3, তাহলে 1/3 হয়ে যাবে। এটা সহগ তো নাই, তাহলে 1/1 তো দেওয়ার প্রয়োজন নাই। এটা সহগ 2, 1/2 হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ হচ্ছে এটা। বুঝতে পারছো? তাহলে যে কোনো বিক্রিয়া দেখ না কেন তোমরা কি হার সমীকরণ বের করতে পারবা? আশা তো করি পারা উচিত, তাই না? ওকে, আশা করি এটা বুঝছেন। আশা করি এটা বুঝেছেন। আচ্ছা, এবার আমরা কোশ্চেনটার মধ্যে চাই। চলো, তাহলে একটা বিক্রিয়া দেওয়া আছে এখানে, তাই না? বিক্রিয়াটা কি দেওয়া আছে? 4 অ্যামোনিয়া প্লাস 5 অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড আর হচ্ছে ওয়াটার ফর্ম করতেছে। তাহলে এই বিক্রিয়ার জন্য কি বলছে? হার সমীকরণ লিখতে বলছে। তাহলে 1 নম্বর উত্তরে আমরা আসি। প্রথমে আমরা 1 নম্বর কোশ্চেনের উত্তরে আসি। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নের উত্তরে। 1 নম্বর প্রশ্নের জন্য বিক্রিয়াটা আমি একবার লিখে নিই। 4 অ্যামোনিয়া প্লাস 5 অক্সিজেন 4 নাইট্রিক অক্সাইড প্লাস 6 ওয়াটার, এটা, তাই তো? বিক্রিয়াটা হচ্ছে এটা। তাহলে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি হবে? একদম ইজি না বাচ্চারা, বলো তো? এটা কি আর কোনো ঝামেলা আছে? কি লিখবো বলো? আর ইজ ইকুয়াল টু ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডিটি, হয়ে গেল, ইকুয়াল টু ডি অফ নাইট্রিক অক্সাইড ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। বুঝতে পারলাম? হ্যাঁ, এবার কি জানি বলো তো? উৎপাদের আগে কি দিতে হয়? পজিটিভ সাইন। বিক্রিয়কের আগে নেগেটিভ সাইন দিতে হয়। তাহলে আমি বিক্রিয়কের নেগেটিভ সাইন দিয়ে দিলাম, নেগেটিভ সাইন। এটা উৎপাদ, পজিটিভ সাইন, হয়ে গেল। এখন সহগগুলো কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা 1/4 হয়ে যাবে, এটা 1/5 হয়ে যাবে, এটা কত? 1/4 হয়ে যাবে, 1/6 হয়ে যাবে। শেষ।
তাহলে এই বিক্রিয়ার জন্য আমার হার সমীকরণ হচ্ছে এটা। আপনারা কি বুঝছেন? একটু জানাবেন। একদম ইজি না? পারবো? ওকে, বুঝতে পারছেন এটা? তাহলে আমার 1 নম্বর উত্তর আমার হয়ে গেছে। অপশনের মধ্যে এমসিকিউতে আসলে যে কোনো একটা অপশনে থাকবে। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তরে আসি। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্নের উত্তরে আসি। 2 নাম্বারটা অনেক মজার প্রশ্ন। কি বলছে দেখো, পানি উৎপাদনের হার বের করতে বলছে। তাহলে একটা কন্ডিশন দিয়ে দিছে, বলছে কোনো একক মুহূর্তে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে 0.24 মোল পার লিটার পার সেকেন্ড হারে কি বিক্রিয়া করে, মানে অ্যামোনিয়া উৎপাদনের হারটা দেয়া আছে, পানি উৎপাদনের হার বের করতে বলছে। তাহলে আমরা এই হার সমীকরণ থেকে কাকে কাকে নিয়ে কাজ করব? আমাকে পানি উৎপাদনের হার বের করতে বলছে, কোশ্চেনে দেওয়া আছে অ্যামোনিয়া উৎপাদনের হার। তাহলে 2 নাম্বার প্রশ্ন যদি আমি আনসার করতে চাই, 2 নাম্বার প্রশ্নটা যদি আমি আনসার করতে চাই, 2 নাম্বারের জন্য আমি হার সমীকরণ জন্য কী পাইছিলাম? আর ইজ ইকুয়াল টু -1/4 না? হ্যাঁ, 1/4 1/4 ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি, এটা পাইছিলাম, ইজ ইকুয়াল টু ওয়াটারের জন্য কত পাইছিলাম? 1/6 ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। তাহলে ওয়াটারের জন্য কি পাইছিলাম? 1/6 ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। শেষ। বুঝাইতে পারলাম? এটা কই থেকে লিখছি বলো তো? এই যে সবগুলো কি ইকুয়াল ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, তাহলে আমরা এটা আর এটা ইকুয়াল লিখতে পারি। তাহলে মাইনাস সাইনটা কেন দিছি না? তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এখানে মাইনাস সাইন দেন নাকি? দিছি তো, কিন্তু মাইনাস সাইন আসবে না। এটা দিয়ে কি বোঝায়? বিক্রিয়ক যে কমতেছে শুধু সেটা বোঝায়, মানের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আর কোশ্চেনে গিভেন কি দেওয়া ছিল? গিভেন কোশ্চেনে দেওয়া ছিল অ্যামোনিয়া উৎপাদনের হার ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি, এটার মান কত দেওয়া ছিল? 0.24। এটা দেওয়া ছিল, দেখো এই যে 0.24 দেওয়া ছিল। তাহলে আমার কার মান বের করতে বলছে? পানিরটা বের করতে বলছে, একদম ইজি। তাহলে আমরা কি লিখবো বলো তো? কারটা বের করবো? পানিরটা। তাহলে এখানে কি আছে? 1/4, অ্যামোনিয়ার মান কত দেওয়া আছে? 0.24 ইজ ইকুয়াল টু 1/6 ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। এই আমার এই অংশটা বের করা লাগবে না, এটা বের করবো। তাহলে 1/6 এর পাশে আসলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী পাচ্ছি আমি? ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু 0.24 ইন্টু 6। এখন রেখে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি ক্যালকুলেটর ছাড়া করে দেখাচ্ছি কীভাবে করবা। দেখো, মনে করো এখানে 24 ধরো, তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। উপরে যদি 24 লিখতে চাও, দশমিকের পরে 2 ঘর, নিচে 100 দিয়ে ভাগ দিবা। আর এখানে আছে 6, তাই তো? আর নিচে আরেকটা কত আছে? 4। কাটাকাটি করো তো, এই 4 দিয়ে এটাকে কাটো, 6। উপরে হচ্ছে 36 আর নিচে হচ্ছে 100, তাহলে কত হচ্ছে বলো তো? 0.36। বুঝাতে পারলাম? একদম ইজি, ক্যালকুলেটর ছাড়াও এটা করা যাবে। 0.36। তাহলে পানি উৎপাদনের হার কত? 0.36। ভাইয়া ক্লিয়ার দেখা যায় না? কি ক্লিয়ার দেখা যায় না? কি কয়? না, আমি তো একদম 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 স্পষ্ট ক্লিয়ার দেখতেছি। যে কি ক্লিয়ার দেখা যায়? আপনার হয়তো নেট ইস্যু, বুঝছেন আপু? ওকে, আশা করি হইল। তাহলে পানি উৎপাদনের হার বের করে ফেললাম। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, বিক্রিয়ার হারের একক কি? কি বললাম? বিক্রিয়ার হারের একক কি? আচ্ছা, আমি কলমটা একটু চিকন করে নিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে লেখা। বিক্রিয়ার হারের একক কি দেখে আসো। আমরা বিক্রিয়ার হার কি কি পড়ছি বলো তো? বিক্রিয়ার হার পড়ছি, বিক্রিয়ার হার একক কি আমরা পড়ছি? বিক্রিয়ার হার মানে কি বলতো? আর ইজ ইকুয়াল টু, উপরে ছিল ঘনমাত্রার চেঞ্জ, উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার চেঞ্জ বা পরিবর্তন ডিভাইডেড বাই সময়, ব্যয়িত সময়, তাই তো? এটা ছিল আমার বিক্রিয়ার হার। তাহলে এটার একক কি হবে? ঘনমাত্রার পরিবর্তন, মানে ঘনমাত্রা। ঘনমাত্রার একক কি বলতো ভাইয়া? মোল পার লিটার। ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। আর সময়ের একক কি বলো? সেকেন্ড।
তাহলে বিক্রিয়ার হারের একক কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। বুঝাইতে পারলাম? মোল পার লিটার পার সেকেন্ড। এখানে আরেকটু বানানো যায়, মোল পার লিটার মানে কি মোলার পার সেকেন্ড, দুইটাই উত্তর হইতে পারে। বিক্রিয়ার হারের একক কি মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোলার পার সেকেন্ড। আশা করি বুঝাইতে পারছি। এই একক দিয়েও পরীক্ষায় এমসিকিউ হয়ে থাকে, মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোলার পার সেকেন্ড। বুঝতে পেরেছেন? যারা যারা ক্লাসগুলো করতেছেন না, ধরা খাবেন, পরীক্ষায় আসলে হা করে তাকাই থাকবেন। দেখো, বিক্রিয়ার হারের একক কি, প্রশ্নটা এইচএসসিতে আসে, এডমিশনে আসে, বাচ্চা একটা প্রশ্ন। উত্তর তো আমরা জানি, উত্তর কি মোল পার লিটার পার সেকেন্ড। কি বললাম? মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোলার পার সেকেন্ড, অথবা কি মোল পার লিটারকে কি লেখা যায়? আমরা কি জানি বলো তো, তোমাদের একটু পড়াশোনা করে দেখো। আমরা জানি কি 1 মিটার কিউব মানে কত? 10⁻³ লিটার, এটা তো জানি আমরা। অথবা 10⁻³ ডেসিমিটার কিউব। বুঝাইতে পারলাম? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। তাহলে লিটার যে কথা, ডেসিমিটার কিউব সেম কথা, এটা মনে রাখতে হবে। আরেকটু আসো, আমরা কি জানি 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার ইকুয়াল 1000 সিসি ইজ ইকুয়াল 1000 সেন্টিমিটার কিউব। বুঝাইতে পারলাম? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 1 ml ইজ ইকুয়াল টু 1 সিসি ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। সব কি সেম জিনিস, এই সবগুলোকে সেম জিনিস। বুঝাইতে পারছি? এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে আরেকটু চেঞ্জ করা যায় না? এটাকে আমরা কি লিখতে পারি? মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড। এটাও কিন্তু বিক্রিয়ার হারের একক, এটাও কিন্তু বিক্রিয়ার হারের একক। বুঝাইতে পারলাম? জাস্ট লিটারের পরিবর্তে আমি কী লিখছি বলো তো? লিটারের পরিবর্তে হচ্ছে আমি ডেসিমিটার কিউব লিখছি, আর কোনো কিছু করি না। তাহলে এই তিনটাই হইতে পারে, এই তিনটা হইতে পারে। আশা করি এগুলো যদি একক কনভার্সন নিয়েও ঝামেলা করে, ঝামেলা থাকবে না। বুঝতে পারছেন বাচ্চারা? না বোঝার মতো তো কিছু বলি নাই, তাই না? আশা করি বুঝছেন। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলো, এর আনসার করো তো। বিক্রিয়া দেয়া আছে, একদম ছুট্টি বাচ্চিদের কোশ্চেন্স। ছুট্টি বাচ্চি, এ অফ এ প্লাস বি অফ বি, সরি, এ অফ এ থেকে কি তৈরি হচ্ছে? বি অফ বি। এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কি? আর ইজ ইকুয়ালস টু কি হবে? -1/a ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু পজিটিভের 1/b ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি। এটা কই আছে দেখো তো? যে কোনো একটা অপশনসে থাকবে। দেখো, প্রথমটা হচ্ছে না কেন? সহগকে ভাগ করে নাই, 1/a ডিএ ডিটি পেয়ে গেছি, -1/a ডিএ ডিভাইডেড বাই ডিটি। পাইছো? উত্তর হচ্ছে এটা, এটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? একটু কষ্ট করে জানাবেন বুঝছেন কিনা। হ্যাঁ, না জানালে আমি বুঝতে পারতেছি না, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, না আপনারা বুঝতেছেন না। হ্যাঁ, জানাবেন একটু কষ্ট করে। পরবর্তীতে আসেন, আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো তো। একদম 2a প্লাস 2b বিক্রিয়া করে 2c প্লাস 2d তৈরি করে। এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ কী হবে? দেখো, আর ইজ ইকুয়ালস টু কি? 1/2 dA divided by dt is equal to 1/2 dB divided by dt is equal to 1/2 dC divided by dt is equal to 1/2 dd divided by dt. বুঝাইতে পারছি? দেখছো এগুলো? তুমি কি একটা জিনিস খেয়াল করছো? ঢাবির প্রশ্ন এইচএসসিতেও আসে, ঢাবিতেও আসে, তাই না? তার উত্তর কী হবে? 1/2 মাইনাসের ডিডি, যেহেতু ডিডি এটা প্লাসের হওয়ার কথা, হ্যাঁ এটা তো আছে, মাইনাস ডিএ ডিটি প্লাস 1/2 এই যে ডিডি ডিভাইড বাই ডিটি। পাইছো? হয়ে গেল। এবার পরবর্তী কোশ্চেনে আসো।
আচ্ছা, এখন আমরা লা শাটেলের রুলস পড়বো। কি লা শাটেল? ওকে, লা শাটেল কি বলছিল বলো, 9-10 থেকে পড়ে আসতেছ। লা শাটেলের রুলস, একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে। আচ্ছা, সাম্যাবস্থা কথাটা আসছে তাই না? সাম্যাবস্থা, রাসায়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সাম্যাবস্থা এই জিনিসটা কি বুঝো বলতে পারবা? সাম্যাবস্থা জিনিসটা কি? সাম্যাবস্থায় কি সেম হয়ে যায় বলো তো? সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। কি বললাম? সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। সাম্যাবস্থায় ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, সম্মুখমুখী বিক্রিয়ার হার, নট বিক্রিয়ার ঘনমাত্রা, বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হয়ে যায়, এটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা, নট বিক্রিয়ার ঘনমাত্রা। একটু কষ্ট করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে, কখনো ঘনমাত্রা সেম হবে না। হ্যাঁ, এক্সাম্পলটা যদি বুঝতে চাও এটা একটু খেয়াল করো। এই প্রশ্নটা একটু দেখো, ধরো এ থেকে বি তৈরি হচ্ছে। ওকে, ধরো টি ইজিকস টু, তখন এগুলো টি এর মান যখন 0 সেকেন্ড, তখন এটা কত 100%, এটা কত ধরো 0। টি ইজিকস টু তখন 5 সেকেন্ড, এটা ধরো 80, এটা তখন কত 20। টি ইজিকস টু তখন 10 সেকেন্ড, ধরো এটা 60, এটা 40। টি ইজিকস টু ধরো কত 15 সেকেন্ড, এটা ধরো হইলো কত 50, এটা 50। টি ধরো 20 সেকেন্ড, এটা 60, এটা 40। টি ইজিকস টু 30 সেকেন্ড, হ্যাঁ আমি দেই নাকি, অফ করে দিতে পারেন। 30 সেকেন্ড, এটা কত 60, 40। টি ইজিকস টু ধরো 4000 সেকেন্ড বা 4 লক্ষ সেকেন্ড, যা খুশি ধরো, এটা কত 60, এটা কত 40। তাহলে এখানে সাম্য অবস্থা কোন অংশটা বলতে পারবা? সাম্য অবস্থা তোমরা অনেকেই কোশ্চেনটা করবা, এই যে যখন 50-50 ইকুয়াল হয়ে গেছে, এই 15 সেকেন্ড হয়তো এটা সাম্য অবস্থা। অনেকেই কোশ্চেনে আমাকে এটা বলতে পারো, ভাই সাম্য অবস্থা হচ্ছে এই অংশটা, কিন্তু অ্যাকচুয়ালি না। সাম্যাবস্থা কোন অংশটা বলো তো? সাম্যাবস্থা যখন বিক্রিয়ার হার সমান হয়ে যায়, মানে ফরওয়ার্ড ডিরেকশন, মানে একটা বিক্রিয়ার সামনে যতটুকু যাবে পিছনে ততটুকুই থাকবে, ঘনমাত্রা কোনো চেঞ্জ হবে না। তাহলে এই পোর্শনটা কি আমার সাম্যাবস্থা? এই পোর্শনটা হচ্ছে আমার সাম্যাবস্থা। বুঝতে পারলাম? এই অংশটা যেখানে কোনো ঘনমাত্রা হার কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, বিক্রিয়ার হার কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারলাম? তাহলে গ্রাফটা যদি আমি প্লট করতে চাই, এই সাম্যাবস্থা গ্রাফ যদি আমি প্লট করতে চাই, গ্রাফটা কীরকম হবে দেখো। এই পাশে তুমি দিলা কি, এখানে উৎপাদ, ইনিশিয়ালি বিক্রিয়ক সবচেয়ে কম থাকে, এই পাশে কি ঘনমাত্রা, সময়। তাহলে দেখো তো, টি ইজিকস টু যখন 0 সেকেন্ড, উৎপাদ 100, টি ইজিকস টু যখন 0 সেকেন্ড, উৎপাদ হচ্ছে 100, সরি বিক্রিয়ক হচ্ছে 100, উৎপাদ কত 0। টি এর মান কত বলো তো? টি এর মান ধরো 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড 10, 15, 20, 25 এভাবে চলতে থাকবে। ক্লিয়ার? এখন দেখো, যখন 5 সেকেন্ড, বিক্রিয়ক 80, উৎপাদ 20, বিক্রিয়ক কত? বিক্রিয়ক হচ্ছে 80, বিক্রিয়ক হচ্ছে এই সাথে 5, 10, 15, 20, 25, আচ্ছা এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, আচ্ছা এটা হয়নি, আর একটু ছোটো করে দিই, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে 100। তাহলে দেখো এটা হচ্ছে 80, তাই না? এই 80, 5 সেকেন্ডে কত 80, আর এটা বিক্রিয়ক কত 5 সেকেন্ডে 20,
উৎপাদ 20, বিক্রিয়ক 80। একইভাবে কত 60-40, এটা আসবে কত 60, এটা আসবে 40 আর 60, বুঝতে পারলাম। পরেরটা কত 50-50, 50-50, পরেরটা কত 60-40, 60 আর 40, তাই তো। পরে দেখো আর চেঞ্জ হচ্ছে না, 60-40, 60-40, 60-40 এভাবে চলতেছে। তাহলে গ্রাফটা কীরকম হয়েছে অ্যাকচুয়ালি? গ্রাফটা কি আমার এরকম হয়েছে না? দেখো তো, এই যে দেখো তো, এই যে এরকম, সরি ভুল করলাম তো, এই যে। আর এটা কীরকম হয়েছে? এরকম। তাহলে সাম্যাবস্থা কোন অংশটা পড়লো বলো তো? সাম্যাবস্থা হচ্ছে এই অংশটা, এই যে এইখান থেকে যে স্ট্রেট লাইনটা পাই গেছো, এই অংশটা হচ্ছে সাম্যাবস্থা। কিন্তু এখানে কি হয়েছিল? এখানে হচ্ছে ঘনমাত্রা সমান হয়ে গেছিলো 50-50, এটা কিন্তু সাম্যাবস্থা না। সাম্যাবস্থা ঘনমাত্রা সমান না, সাম্যাবস্থা কি? হার যখন সমান, যখন বিক্রিয়া উৎপাদের হার এবং বিক্রিয়ার হার বা সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, সেটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। এই যখন একটা বিক্রিয়া এই সাম্যাবস্থায় পৌঁছে যাবে, যখন একটা বিক্রিয়া এরকম সাম্যাবস্থায় পৌঁছে যাবে, তখন 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 হচ্ছে এই লাশেটেলের রুলস ক্রিয়া করে। একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, তার নিয়ামক কী কী আছে? তাপমাত্রা, চাপ আর হচ্ছে ঘনমাত্রা। এগুলো যদি চেঞ্জ করে, বিক্রিয়ার হারও কী হয়, মানে সাম্যাবস্থাটা এমনভাবে চেঞ্জ হবে যেন বিক্রিয়ার এই নিয়ামক পরিবর্তনের হারটা কী হবে? প্রশমিত হবে। তাহলে প্রথমে আমরা তাপমাত্রার প্রভাব দেখব। প্রথমে আমরা কিসের প্রভাব দেখব? লাশেটেলের রুলসের মধ্যে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার উপর ভিত্তি করে একটা রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের হইতে পারে বলতে পারবা? তাপমাত্রার উপর ভিত্তি করে একটা রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের হইতে পারে, এক্সোথার্মিক আর হচ্ছে এন্ডোথার্মিক। কি বললাম? এক্সোথার্মিক আর হচ্ছে এন্ডোথার্মিক। এক্সোথার্মিক মানে কি? তাপ উৎপাদী। কি? তাপ উৎপাদী আর তাপহারী। হুম, 5টা 10-15। তাপ উৎপাদী, আরেকটা কি? তাপহারী। তাপহারী, বুঝাতে পারলাম? একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া জিনিসটা কি? এটাকে বলা এক্সোথার্মিক রিঅ্যাকশন, আর তাপহারী বিক্রিয়াকে বলা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাপ উৎপাদী বিক্রিয়াতে কি? বিক্রিয়াটা যদি সামনের দিকে যায়, বিক্রিয়াটা যদি সামনের দিকে যায়, সেটাকে বলা হয় কি? ফরওয়ার্ড রিঅ্যাকশন, বা তাপ উৎপন্ন হবে, তাই তো। তাহলে দেখো একটা বিক্রিয়া যদি এরকম হয়, এ প্লাস, তোর এ থেকে বি তৈরি হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়া প্লাস তাপ উৎপন্ন হচ্ছে, ওকে। আর তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য অলওয়েজ ডেল এইচ এর মান কি হয়? নেগেটিভ হয়, এটা মনে রাখা লাগবে। ডেল এইচ এর মান অলওয়েজ নেগেটিভ হবে। তাহলে একটা বিক্রিয়া যদি সামনে যায়, তখন তাপ উৎপন্ন হয়। তুমি তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি টেম্পারেচার বাড়াও, কি বললাম? একটা তাপ উৎপাদী বিক্রিয়াতে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, তখন অলরেডি আগেই বাড়াইছো, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? পশ্চাতে যাবে, পশ্চাতে যাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়াতে টেম্পারেচার কমা, বিক্রিয়ার সামনে যাবে, শেষ। অন দ্য আদার হ্যান্ড, তাপহারী বিক্রিয়া, ধরো এটাকে উল্টাই দিচ্ছি, বি প্লাস তাপ বিক্রিয়া করে এ উৎপন্ন করতেছে, তাই তো। তাহলে তাপ দিলে এটা সামনে যাচ্ছে, তাহলে এই বিক্রিয়াতে যদি তুমি তাপমাত্রা বাড়াও, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনে যাবে বা ফরওয়ার্ডে যাবে। আর এই বিক্রিয়ায় তাপমাত্রা কমাও, বিক্রিয়া কোন দিকে যাবে? পিছনে যাবে বা পশ্চাতে যাবে। আর তাপহারী বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মান অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। এই কথাগুলো মনে রাখা লাগবে, এগুলো দিয়ে এমসিকিউ হয়। তাহলে আমি এই অংশটা এখানে লেখা আছে, দেখো, তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি তাপমাত্রা বাড়াও, বিক্রিয়া সামনে আসবে, সরি পশ্চাতে আসবে। আর তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা কমাও, বিক্রিয়া সামনে যাবে, মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনে যাবে, আর তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাতে আসবে। এই আমার তাপমাত্রার প্রভাব গেল। এই কীভাবে আসি এবার? সেবার একটা কোশ্চেন দেখি, পরে আবার ওই চাপের প্রভাবে যাব। বলা আছে একটা 25 ডিগ্রি তাপমাত্রায় একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার ডেল এইচ এর মান কি দেওয়া আছে? পজিটিভ, মানে তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। এখন বিক্রিয়াটাকে সামনের দিকে নিতে চাচ্ছি, বিক্রিয়াটাকে আমি ডান দিকে নিতে চাচ্ছি, তাহলে কি চেঞ্জ করা লাগবে? এই বিক্রিয়াটা দেখে আমি কি বলতে পারতেছি? এটা একটা তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, তাই তো। তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়াতে বিক্রিয়া সামনে নিতে চাইলে কি করতে হয়? টেম্পারেচার বাড়াইতে হয়। টেম্পারেচার ইনক্রিজ করলে বিক্রিয়া কই যাবে? সামনে যাবে বা ডান দিকে যাবে, তাই তো। এখন একটা কথা বুঝো, এখানে বিক্রিয়াটা ঘটতেছে 25 ডিগ্রিতে, তাপমাত্রা বাড়াইতে হবে, অবশ্যই 25 থেকে বেশি নিতে হবে। দেখো 25 থেকে বেশি একটা টেম্পারেচার আছে 35, বিক্রিয়াটাকে আমি
35 ডিগ্রিতে যদি করি তাহলে বিক্রিয়াটা সামনের দিকে চলে যাবে। বিক্রিয়াটাকে যদি আমি 35 ডিগ্রিতে করি বিক্রিয়াটা সামনের দিকে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার এখানে আসো, চাপের প্রভাব। হ্যাঁ, চাপের প্রভাব কখন কাজ করবে সেটা যদি একটু খেয়াল করি। চাপের প্রভাব যখন উভয় পাশে মূল সংখ্যার পার্থক্য থাকবে, বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যার পার্থক্য থাকবে। 1 নাম্বার, চাপের প্রভাবের জন্য 1 নাম্বার কন্ডিশন কি? গ্যাসিয়াস হইতে হবে। বিক্রিয়ক কি হইতে হবে? গ্যাসীয়, গ্যাসীয় হতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে, মূল সংখ্যার পার্থক্য। থাকা লাগবে, মূল সংখ্যার পার্থক্য থাকা লাগবে। বুঝাইতে পারলাম এই কন্ডিশনগুলো? মূল সংখ্যার পার্থক্য কিভাবে বের করি? ডেলেন দিয়ে। ডেলেন মানে কি? উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মূল সংখ্যা। উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মূল সংখ্যা। ডেলেনের মান তো ভালো করে জানা থাকতে হবে। ডেলেনের মান দিয়ে আমরা কি করতে পারি? এই প্রশ্নগুলো বের করতে পারি। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এ হচ্ছে আমার শর্ত, তাই তো? এখন দেখো, একটা বিক্রিয়া ডেলেনের মান যখন 0 হবে তখন চাপের প্রভাব নেই। কি বললাম? চাপের প্রভাব নেই। ডেলেনের মান কি হইতে পারে? পজিটিভ হইতে পারে। ডেলেনের মান কি হইতে পারে? নেগেটিভ হইতে পারে। পজিটিভ কখন বলো তো? উৎপাদ যখন বেশি। উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তাহলে উৎপাদের মান বেশি হলে ডেলেনের মান পজিটিভ। ডেলেনের মান যদি পজিটিভ হয় মানে কি? উৎপাদ বেশি। কি বললাম? উৎপাদ বেশি। আর উৎপাদ যদি বেশি হয় তখন যদি তুমি চাপ বাড়াও, তখন যদি চাপ বাড়াও বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাতে যাবে, পশ্চাতে যাবে। আর চাপ যদি কমাও বিক্রিয়ার সামনে যাবে। কখন? এই কন্ডিশনে। বুঝতে পারলাম? আরেকটা হইতে পারে ডেলের নেগেটিভ। নেগেটিভ মানে কি? বিক্রিয়ক বেশি, বিক্রিয়ক বেশি। বুঝতে পারলাম? আর বিক্রিয়ক যদি বেশি হয় তখন যদি তুমি চাপ বাড়াও বিক্রিয়া সামনে যাবে, সামনে যাবে। আর তখন যদি চাপ কমাও বিক্রিয়া পশ্চাতে আসবে। এই হচ্ছে ওভারঅল চাপের প্রভাব। আশা করি বুঝাইতে পারছি। এইটুকু বুঝলে আর কোনো ঝামেলা নেই। যেই প্রশ্নই আসুক না কেন এই লাস্ট সেটেল থেকে সব পারবা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। জ্বর, এই সময়ে একটু সুস্থ থাকার ট্রাই করবা। অসুখ বালাই থেকে, ভিজা থেকে, রোদে রোদে ভিজবা না আর কি, সরি বৃষ্টিতে ভিজবা না। জ্বর আসছে, একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো এই চার্ট দেখি। এখানে বলা আছে ডেলেন 0, চাপের প্রভাব নাই। ডেলেন নেগেটিভ, যখন চাপ বাড়াও বিক্রিয়ার সামনে যাবে, চাপ কমাও পিছনে আসবে। ডেলেন নেগেটিভ মানে কি? বিক্রিয়ক বেশি। ডেলেন পজিটিভ, চাপ বাড়ালে বিক্রিয়া পিছনে আসবে, চাপ কমালে বিক্রিয়া সামনে যাবে, মানে কি? উৎপাদ বেশি। এই কথাটা এখানে সব বলা আছে, একদম ডিটেলস ভেঙে বুঝাই দিছি। ক্লিয়ার? এখানে এক্সাম্পলে আসো, বলো। একটা বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়ার জন্য তুমি যদি বিক্রিয়া আছে চাপ বাড়াও তাহলে কি ঘটবে? এই বিক্রিয়াতে চাপ বাড়ালে কি ঘটবে? দেখো, ডেলেনের মান বের করো। বিক্রিয়কের মূল সংখ্যা কয় মূল? 1 মূল। আর এখানে 1 মূল, 4 মূল। কত হইলো বলো তো? 5 মূল, তাই না? 5 মাইনাস 4 মূল, 3 মূল, 7 মূল, 7 ইজ ইকুয়ালস টু -2। ডেলেনের মান নেগেটিভ। ডেলেনের মান কি আসছে? নেগেটিভ। দেখো তো ডেলেন নেগেটিভ হলে কি হয়? ডেলেন নেগেটিভ, তাহলে আমি চাপ যদি বাড়াই বিক্রিয়ার সামনে যাবে,
ডেল এন নেগেটিভ, আমি যদি প্রেশার ইনক্রিজ করি বিক্রিয়া সামনে যাবে, সামনে যাবে, আর যদি প্রেশার ডিক্রিজ করি বিক্রিয়া পিছনে আসবে। আমার কোশ্চেনে বলছে চাপ বাড়াই, চাপ বাড়ালে কি ঘটবে? বিক্রিয়া ডান দিকে সরে যাবে, বিক্রিয়া সামনে বা ডান দিকে সরে যাবে। সবাই বুঝছো না? সবাই বুঝছো কি একটু জানাও, সবাই বুঝছো কিনা একটু জানাও। বেকুবগুলা যারা যারা এটা আনসার করছো, যারা যারা এটা আনসার করছো তোমারটা হয়নি, হয়নি। কি বলছিলাম? চাপের প্রভাব কার জন্য প্রযোজ্য? অবশ্যই গ্যাসের জন্য, এটা সলিড। তো সলিডের জন্য চাপের প্রভাব নাই, এটার উপর আছে। এটা গ্যাস, এটার উপর আছে। এটা কি সলিডের উপর চাপের প্রভাব নাই। তাহলে ডেলেন কি হবে? এইটা তো বাদ গেল, এটা হয়নি। ডেলেন কি হবে? বের করো ডেলেন। বিক্রিয়া উৎপাদ কত? 4, বিক্রিয়ক 4, 4 - 4 = 0। ডেলেন মান 0 হলে কি চাপের কোনো প্রভাব নাই। তাহলে উত্তর আমার কি হবে? সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে, সাম্যাবস্থা আমার অপরিবর্তিত থাকবে। বুঝছেন? যারা ঘ আনসার করছেন কি ভুল করছেন? পরীক্ষায় এটুকু সতর্ক থাকা লাগবে। এই যে দেখো শর্ত প্রথমেই লিখে দিছি, গ্যাসীয় হইতে হবে, গ্যাসীয় হইতে হবে। বুঝাইতে পারলাম কি? ওকে, এবার একটা হচ্ছে আপনাদের চার্ট দেয়া আছে, হ্যাঁ, এইখান থেকে ইয়াগুলো মনে রাখতে হবে। যা যা বলতেছি শুধু সেগুলোই পড়বেন। হ্যাবারবস পদ্ধতি, হ্যাবারবস পদ্ধতিতে কি তৈরি করা হয়? অ্যামোনিয়া তৈরি করা হয়। হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করে। তাপমাত্রা কত লাগে? 450 থেকে 550, আর চাপ লাগে 200 atm। প্রভাবক কারে লাগে? ফেরাস, আয়রন অথবা মলিবডেনাম, আয়রন অথবা মলিবডেনাম। এটা মনে রাখা লাগবে। এই 4 থেকে একটা এমসিকিউ পাবাই শিওর। স্পর্শ পদ্ধতি, আমি যেগুলো শুধু দাগাই দিচ্ছি ওগুলোই পড়বা। স্পর্শ পদ্ধতিতে কি তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। আর এই সালফিউরিক অ্যাসিড তৈরিতে তাপমাত্রা কত লাগে? 400 থেকে 500, আর চাপ লাগে 1.7 atm। আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আর হচ্ছে প্লাটিনাম কি হিসেবে ইউজ করা হয়? প্রভাবক হিসেবে। এখান থেকে চাপটা ভালো লাগবে আর এটা ভালো করে পড়া লাগবে। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আর হচ্ছে প্লাটিনাম দেওয়া হয় প্রভাবক হিসেবে। বুঝতে পেরেছো? পরে আসো, এই যে অসওয়াল্ডের প্রণালী। অসওয়াল্ড পদ্ধতিতে কি তৈরি করা হয়? নাইট্রিক অ্যাসিড। অসওয়াল্ডের পদ্ধতিতে কি তৈরি করা হয়? নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। চাপ লাগে কত? তাপমাত্রা লাগে 800 থেকে 900, চাপ লাগে 4 থেকে 10 atm, আর প্রভাবক লাগে প্লাটিনাম আর হচ্ছে রুহেনিয়াম, প্লাটিনাম আর হচ্ছে রুহেনিয়াম। তাহলে এইটুকু তোমাকে ভালো করে পড়াই লাগবে, এগুলো বারবার পরীক্ষা আসে। সো এই চারটা ভালো করে দেখবা না, কেমন? আচ্ছা, এবার আসি আমরা ক্যাপিক অ্যাসিতে। ক্যাপিক অ্যাসিতে আসি। ক্যাপিক অ্যাসি আমরা ক্যাপিক অ্যাসি তো শিখে আসছি। তাহলে ক্যাপি ইকুয়াল কি? ক্যাসি আরটি ড্যালেন, দুইটার সম্পর্ক দেখে আসছি। ড্যালেন মানে কি? উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোট মোল সংখ্যা। এগুলো নিয়ে আর কোনো কথাবার্তা নাই আমার, তাই তো? ওকে, এবার আসো এখানে প্রশ্নে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটা হচ্ছে আমার এটা, কই গেল বিক্রিয়াটা? এই যে বিক্রিয়া হচ্ছে এটা। ওকে, এই বিক্রিয়ার জন্য ক্যাসির ফর্মুলা কি হবে? ক্যাসি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এল, এটা কিন্তু লিকুইড। হ্যাঁ, উপরে যাবে কে? উৎপাদ। উৎপাদ কি? Hg হোল স্কয়ার O2, আর নিচে আসবে কে? মার্কারি অক্সাইড স্কয়ার। এটা না ক্যাসি, এটা কই আছে দেখো তো? কি লিখছে? জৈব যৌগ ইস্পাত। এই দেখো তার উত্তর কই? এই যে মার্কারি স্কয়ার অক্সিজেন। এই 1 নম্বর উত্তর। ক্যাসির মান কি 1 নম্বর? যারা যারা 1 নম্বর উত্তর করছো, যারা যারা 1 নম্বর উত্তর করছো তাদের জন্য 1 বালতি সমবেদনা, তাদের জন্য 1 বালতি সমবেদনা। কারণ এটা হয়নি, হয়নি। কারণ কি দেখো, ক্যাসি ক্যাপি কার জন্য প্রযোজ্য? ক্যাসি কার জন্য প্রযোজ্য? শুধু অ্যাকুয়াস আর লিকুইডের জন্য। গ্যাস আর হচ্ছে
একুয়াসের জন্য প্রযোজ্য, এই দুইটার জন্য প্রযোজ্য। এখানে লিকুইড আছে, এটার জন্য প্রযোজ্য না। সলিড আছে, এটার জন্য প্রযোজ্য না। তাহলে এই বিক্রিয়ার জন্য আমার ক্যাসি কি হবে? ক্যাসি শুধু হবে অক্সিজেন। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছি? যেহেতু শুধু একটা গ্যাস আছে, উত্তর হবে এটা ডি। পরীক্ষা এগুলোই ভুল করে দিয়ে আসবা, বলবা ভাই সেই আনসার করছি, নাম্বার পাবা লাড্ডু। বুঝতে পারছি? এটুকু ভালো করে খেয়াল রাখতে হবে। কার কার জন্য প্রযোজ্য ক্যাসি? একুয়াস আর গ্যাসিয়াস মিডিয়ামের জন্য ক্যাসি প্রযোজ্য হবে। কোন বিক্রিয়ার সাম্য অবস্থায় ক্যাপি ইকুয়াল ক্যাসি হবে? দেখো ক্যাপি আর ক্যাসি কখন সমান হবে? ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি হোল টু দি পাওয়ার ডেলেন। কখন সমান হবে বলো তো? যখন ডেলেনের মান 0। ডেলেন যখন 0 হবে তখন কি হবে? ক্যাসি আর টি টু দি পাওয়ার ডেলেনের মান তো 0, তাহলে কি হবে? আর টু দি পাওয়ার 0 মান 1 ক্যাসি ইন্টু 1। এটাই কি ক্যাপি। ক্যাপি সমান সমান ক্যাসি হবে কখন? যখন ডেলেনের মান 0 হবে। বুঝাইতে পারছি? এখন ডেলেনের মান 0 কই আছে দেখো তো? যখন এটা 1 মোল, এটা 1 মোল, 2 মোল, এখানে 1 মোল, তাহলে এটা হচ্ছে না উত্তর। এটা উত্তর হচ্ছে না। পরে দেখো এখানে 2 মোল, এখানে 1 মোল, এখানে 2 মোল, 3 আর 2 এটাও হচ্ছে না, মিলতেছে না। দেখো এখানে 2 মোল, এখানে 1 মোল, 1 মোল, মানে 2 - 2 হয়ে গেছে। এই যে উত্তর সি। উত্তর কি হবে? সি। এখানে ডেলেনের মান কত? 0। কিভাবে 0 দেখো তো? ডেলেন উৎপাদ কয় মোল? 2 মোল, মাইনাস বিক্রিয়ক কয় মোল? 1 মোল, এখানে আছে 1 মোল, 2 মোল, ইজ টু 0। যখন ডেলেনের মান 0 তখন ক্যাপি ইকুয়াল টু কি? ক্যাসি। আমরা এমসিকিউ দেখাচ্ছি তো, দেখো একটা একটা করে দেখো। এবার দেখো এই বিক্রিয়ার জন্য ক্যাপিকিসির রাশিমালা কি হবে সেটা বের করতে বলছে। বিক্রিয়াটা কি ছিল? নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? 2 অ্যামোনিয়া তৈরি করছে, তাই তো? তাহলে এই বিক্রিয়ার জন্য ক্যাপিকিসি ইকুয়াল কি হবে? তাহলে এখানে ডেলেন এর মান প্রথমে বের করো। ডেলেন ইজ ইকুয়াল টু কত? 2 মাইনাস 3 আর 1 4 4 মানে -2। তাহলে কি হবে বলো তো? Kp ইজ ইকুয়াল টু Kc আর টি হোল টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার -2, তাই না? তাহলে কি এটা উত্তর? এটা উত্তর। এটা দেখো আছে কিনা? উত্তর আছে তো। Kp ইকুয়াল Kc আর টি হোল টু দি পাওয়ার -2 পাইছো? এই যে বি হচ্ছে আমার উত্তর। উত্তর আমার কি? বি। এটা তো হইলো। কিন্তু ভাইয়া এটাকে অপশনসটা ঘুরাইতে পারে না? আরো ঘুরাইতে পারে। কিভাবে? লক্ষ্য করো। তুমি যদি এখানে ক্যাপি কে ক্যাপির জায়গায় রাখো, আর টি -2 মানে কি নিচে কি হয়ে যায় বলো তো? ক্যাসি ডিভাইডেড বাই আর টি স্কয়ার হয়ে যাবে না? এটা মানেই তো আর টি -2 হইলো। এখান থেকে তুমি ক্যাসির মান যদি বের করো তখন কি হবে বলো? ক্যাসি সমান সমান কি হবে? ক্যাপি ইন্টু আর টি স্কয়ার। অপশনে কিন্তু এগুলোও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। বুঝতে হবে ক্যাপি ইকুয়াল ক্যাসি দেয়া না ক্যাসি ইকুয়াল কি দেয়া।
আমরা তো শর্ত জানি এটা ক্যাপিটাল কে অ্যাসিটাইলেন, অপশন কিন্তু এটাও থাকতে পারে। সো একটু কেয়ারফুল থাকা লাগবে। বুঝাইতে পারছি? ওকে, পরের প্রশ্নে আসো। কি বলছে? 0.1 মোলার এসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিডের দ্রবণ মিশ্রিত করলে পিএইচ কত হবে? বুঝতে পারতেছো? বাফার দ্রবণ। কি এটা? বাফার দ্রবণ। বাফার দ্রবণ কিভাবে বুঝছি দেখো, একটা আছে এসিটিক অ্যাসিড, মানে কি এটা আছে CH3COOH এসিটিক অ্যাসিড, এটার সাথে কাকে অ্যাড করতেছে? সোডিয়াম অ্যাসিডের CH3COONA। তাহলে একটা দুর্বল অ্যাসিড আর একটা কি সবল ক্ষার, তাহলে বাফার দ্রবণ তৈরি হইলো। তাহলে দুইটারই ঘনমাত্রা কত দেয়া আছে? সমমোলার। এটা দেয়া আছে কত? 0.1 মোলার, এটাও দেয়া আছে কত? 0.1 মোলার, এটা দেয়া আছে। তাহলে পিএইচ বের করতে বলছে, তাই তো? তাহলে বাফার দ্রবণের পিএইচ এর ফর্মুলা কি ছিল? লাস্ট ক্লাসে দেখাইছি আমরা, pKa প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। ক্লিয়ার? এটা ছিল। তাহলে pKa মানে কি? মাইনাস লগ অফ কে, মাইনাস লগ অফ কে হইল প্লাস লগ concentration of salt divided by concentration of acid। বুঝাইতে পারলাম কি? হ্যাঁ, এখন মান বসাই। মাইনাস লগ অফ কে এর মান কত দেয়া আছে দেখো, 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এটা দেয়া আছে, প্লাস লগ, লগ দুইটার ঘনমাত্রা সেম 0.1 0.1। বুঝাইতে পারলাম? তাহলে এই পুরাটা কত হয়ে যাবে? লগ ওয়ান এর মান কত? 0 হয়ে যাবে। তো পুরোটার মান কত হয়ে যাবে? 0। আর এখানে কি হয়ে যাবে? 5 সামনে চলে আসবে, 10 টু দি পাওয়ার লগ 10 বেজ 1 এর মান 1, তাহলে আনসার কত হবে? 5। আনসার কত হবে? 5। বুঝাইতে পারলাম? আনসার কত হবে? 5 হবে। মনে রাখবা, মনে রাখবা, কি মনে রাখবা? যখন ঘনমাত্রা সেম থাকবে, যদি ঘনমাত্রা সেম থাকবে তখন তখন যেটা তার পিকে, ওই বাফারের পিকে এর ভ্যালুই কি তার পিএইচ, ওই বাফারের পিকে এর ভ্যালুই কি তার পিএইচ। বুঝাইতে পারলাম? যখন ঘনমাত্রা কনসেন্ট্রেশন সেম থাকবে। ওই পোলাপান কি বলে রে? পড়াশোনা করো মনোযোগ দিয়া, ধরা খাইলে তখন বুঝবানে। তাহলে উত্তর কি হবে? 5। উত্তর কি হবে? 5। তোমরা তোমরা হচ্ছে বুঝতেছ না ব্যাপারটা, বুঝছো? বুঝবা, সময় মতো বুঝে যাবা। ইত্রামি ফাত্রামি মানে ফাইজলামি করতেছো না, পরীক্ষার হলে বুঝবা, পরীক্ষার রেজাল্টে বুঝবা, তারপরে হচ্ছে এডমিশন, ওইটা তো বাদ দিলাম। একটা সিটের বিরুদ্ধে যে কতজন লড়াই করতেছে, এই কোনো খোঁজ খবর রাখতেছো কিছু? ঢাবিতে পরীক্ষা দেয় কতজন? 1,20,000, 1 লক্ষ কাছাকাছি, তাই না? পাশ করে কয়জন জানো? 10%। মানে 1 লক্ষতে 10,000 পাশ করে, পাস চান্স না, চান্স তো দূরে, পাশ করে কতজন সেটা বুঝাচ্ছি। আর যারা পরীক্ষা দেয় সবাই কিন্তু এ প্লাসধারী, সবাই কিন্তু জিপিএ 5 ধারী হয়, তাই না? অধিকাংশ অ্যাপ্রক্সিমেট 80%-এর মতো এ প্লাসধারী হয়। ওই 80% এ প্লাসের মধ্যে 10% পাশ করে, ওরা বুঝতেছো? আর ওই 10%-এর মধ্যে চান্স পায় কতজন? 2,000। একটু ওইগুলা ভাইবো, পড়াশোনা মনোযোগ দাও। ইত্রামি পাত্রামি বাদরামি কইরা কিছু হবে না, হ্যাঁ? পড়াশোনা করতে হবে। আসো, অনুবন্ধী অ্যাসিড ক্ষার লাস্ট ক্লাসে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের একটা সেকেন্ড পেপারে একটা পড়া, আমি একটু লিখে দিচ্ছি। অনুবন্ধী অ্যাসিড ক্ষার গত ক্লাসে আমি পড়াইছি জিনিসটা, এরকম ছিল না? অনুবন্ধী যারা অ্যাসিড হবে, অনুবন্ধী অ্যাসিডে কি থাকবে বলো তো? একটি প্রোটন বেশি থাকবে, একটি প্রোটন বেশি থাকবে, প্রোটন বেশি থাকবে, তাই তো? আর অনুবন্ধী ক্ষারের মধ্যে বা বেজের মধ্যে, অনুবন্ধী বেজের মধ্যে কি থাকবে? একটি প্রোটন কম থাকবে, একটি প্রোটন কম থাকবে। এই তথ্যটা গত ক্লাসে পড়াইছি, লাস্ট আমি যে বাফারের ম্যাট্রিক করাইছি ওইখানে, তাই না? এখানে বলছে এটার অনুবন্ধী ক্ষার কোনটা। দেখো, এই একটা কিছু দেয়া আছে, এটার কি জানতে চাইছে? অনুবন্ধী ক্ষার। তাহলে ক্ষারের মধ্যে কি থাকবে? এই থেকে একটা অ্যাসিড কম থাকবে, একটা প্রোটন কম থাকবে। এখানে প্রোটন আছে কয়টা? একটা। তুমি কি লিখবা? PO4, একটা প্রোটন নাই মানে -3 হয়ে যাবে। তাহলে এটা হবে তার অনুবন্ধী ক্ষার। দেখো এখানে একটা প্রোটন ছিল, এখানে ওই প্রোটনটা নাই, একটা প্রোটন কম। তাহলে উত্তরটা কি হবে? PO4 3-। বুঝাইতে পারলাম কি? একদম ইজি। তুমি দুইটা কথা মনে রাখবা,
এই রিলেটেড যত প্রশ্ন আছে সব পারবা। ওকে, পরের প্রশ্ন আসো। কোনটি আন্তঃআণবিক হাইড্রোজেন, আচ্ছা এটা হচ্ছে অন্য চ্যাপ্টার, এটা ভুলে এখানে চলে আসছে। আচ্ছা, অক্সিজেনের জারণ সংখ্যা কখন -½ হবে? দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে প্যারঅক্সাইড, একটা হচ্ছে সুপার অক্সাইড। দেখো H2O2 এটা হচ্ছে হাইড্রোজেন প্যারঅক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন সুপার অক্সাইড, এটা কিন্তু H2O না, HO2 মনে রাখবা। হ্যাঁ, তাহলে এটাকে ফর্মুলাটা দেখো তো কিরকম হয়। O2 লিখছো, তুমি যদি দুইটা হাইড্রোজেন না লিখতে চাও, একটা হাইড্রোজেনের জন্য +1 দিতে হয়, দুইটা হাইড্রোজেনের জন্য +2 দিতে হবে। কিন্তু তুমি এখানে ওই +2 কে নিউট্রাল করার জন্য অক্সিজেনের উপরে কত দিতে হবে? -2, বুঝছো? আমি হাইড্রোজেন দিলাম না, এই -2 কে নিউট্রাল করার জন্য এখানে হাইড্রোজেন কয়টা দিতে হয়? 2টা দিতে হয়, বুঝছো? তো আমি হাইড্রোজেনটা দিচ্ছি না, এটাকে কিভাবে লেখা যায়? O2 2 ক্লিয়ার? এই কিভাবে এটাকে কি লেখা যায়? O2 -1। তাহলে এটা হচ্ছে প্যারঅক্সাইডের সংকেত, এটা হচ্ছে সুপার অক্সাইডের সংকেত, মনে রাখবা। এটা কার? পারঅক্সাইড, আর এটা হচ্ছে আমার সুপার অক্সাইড, ক্লিয়ার? পারঅক্সাইড, সুপার অক্সাইড। তাহলে আমি যদি বলি, বলো তো এটা কি? Na2O2, এটা কি সংকেত? এটা কি সুপার অক্সাইড নাকি পারঅক্সাইড, বলতে পারবা? দেখো তো, এটাকে আমি ওই ফর্মুলার সাথে মিলাই। O2 একটা সোডিয়ামের জন্য +1, দুইটা সোডিয়ামের জন্য +2, তাহলে এখানে কত দিতে হবে? -2 দিতে হবে। কার সাথে মিলছে বলো? পারঅক্সাইডের সাথে মিলছে। তাহলে এটা আমার কি হয়ে যাবে বলো তো? এটা আমার হয়ে যাবে পারঅক্সাইড, ক্লিয়ার? আমি যদি এবার এটাকে বলি Na2, সরি Na O2, এটা কার সাথে মিলে? ওই ফর্মুলা মিলে O2, একটা সোডিয়ামের জন্য একটা মাইনাস, তাহলে কার সাথে মিলছে বলো তো ভাইয়া? এটা মিলছে হচ্ছে আমার সুপার অক্সাইডের সাথে, এটা হচ্ছে আমার সোডিয়াম সুপার অক্সাইড। আরেকটা এক্সাম্পল বলো, এটা কি? বেরিয়াম O2, এটা বলবা পার নাকি সুপার? এটা পার অক্সাইড নাকি সুপার অক্সাইড বলবা সবাই? ওইটা কি পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? আনসার করো। দেখো O2 তো আছে, O2 লিখা। বেরিয়াম কত? 2 নাম্বার গ্রুপের, তাহলে বেরিয়াম 2 নাম্বার গ্রুপ হলে চার্জ কত? +2, তাহলে কত দিতে হবে? -2 দিতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? কার সাথে মিলছে বলো তো? পার অক্সাইডের সাথে মিলছে, এটা আমার পার অক্সাইড, বুঝাইতে পারলাম? এবার আসলে পার অক্সাইডের জারণ মান কত সেটা বের করি। অক্সিজেনের জন্য দুইটা আছে, তাহলে 2x + 2 = 0, তাই না? তাহলে আমার x এর মান কত আসতেছে বলো তো? ওই পাশে গেলে মাইনাস, তাহলে -1 আসতেছে। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। আর সুপার অক্সাইডে দেখো, এখানে জারণ মান কত? 2x + 1 = 0, তাহলে x এর মান কত আসতেছে? -1/2। তাহলে সুপার অক্সাইডের জারণ মান কত অক্সিজেনের? -1/2। বুঝাইতে পারলাম? তাহলে আমার -1/2 কার হবে? সুপার অক্সাইড কোনটা? এই যে এটা পটাশিয়াম সুপার অক্সাইড। কিভাবে এটা সুপার অক্সাইড? O2 একটা পটাশিয়ামের জন্য -1 দিতে হবে। কিভাবে দেখো তো? এই যে O2 একটা পটাশিয়াম -1 দিতে হবে। বুঝাইতে পারলাম? এই হচ্ছে সুপার অক্সাইড, এটার মান কত? হাফ। হয়ে গেল, আশা করি বুঝছেন। এই অংশটা থেকে প্রশ্ন আসবে একটা, একটু মনোযোগ দিয়ে বুঝছেন, অনেক ইজিলি দেখাই দিছি। ওকে, আচ্ছা অ্যামোনিয়া উৎপাদন কমবে কিভাবে? দেখো কি চাইছে এটা, দেখো তো ড্যালেন চাপের প্রভাব দিয়ে ব্যাখ্যা করে দাও। 2 মোল, এখানে কত? 3 আর 2, ড্যালেনের মান বের করো। ড্যালেন কত? 2 - 3 আর 1 4, মানে কত? -2। ড্যালেনের মান কখন? ড্যালেনের মান যখন নেগেটিভ, উৎপাদ আমি কমাইতে চাচ্ছি, তখন চাপ কি করতে হবে? ড্যালেনের মান নেগেটিভ মানে কি কি বেশি বলো তো? বিক্রিয়ক বেশি। তাহলে চাপ যদি আমি কমাই, উৎপাদ কমবে। কি বললাম? চাপ যদি কমাই, এখানে চাপ কম হবে। কি বললাম? এখানে চাপ বৃদ্ধি হবে না, কমবে। হ্যাঁ, অপশন ভুল আসছে। চাপ যদি আমি কমাই, বিক্রিয়া কি হবে? উৎপাদের পরিমাণ কমে যাবে। কেমন? আচ্ছা, এই এটা পারা লাগবে। দেখো ঘনমাত্রা সেম, 0.4 মোলার 0.4 মোলার। যখন বাফার দ্রবণ আসবে, ঘনমাত্রা সেম হলে যেটা তার পিকে সেটা তার পিএইচ, তাহলে পিএইচ সমান সমান কি হয়ে গেল? পিকে। পিএইচ ইকুয়াল কি হবে? পিকে। একটু আগে পড়ছি, যদি ঘনমাত্রা সেম থাকে, তার পিএইচ হবে তার পিকে। পিকে মানে কি? -log of কে। কে এর মান দেওয়া আছে, দেখো -log কে এর মান কত দেওয়া আছে? 1.0 × 10⁻⁻⁵, তাহলে এটা কত হবে? 5।
পিএইচ কত হবে 5, বুঝছো? আশা করি বুঝছেন, আর কোনো ঝামেলা থাকার কথা না। তাহলে যা যা পড়াইলাম এগুলা কষ্ট করে ভালো করে দেখবেন, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে অন্য চ্যাপ্টার নিয়ে কথাবার্তা হবে। আর আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো কর্মমুখী রসায়ন, আর হচ্ছে প্রথম চ্যাপ্টারটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা সিকিউর পার্টগুলো দেখবো, কেমন? ওই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মনোযোগ দিয়ে পড়েন ভাই, সময় নাই, কিছুদিন পর বুঝবেন, যখন দেখবেন যে উপায় নাই তখন বুঝতে পারবেন।